নমস্কার, মেঘ পিয়নের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন। আমরা পাঠ করে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসটি। আজ ১১ পর্ব। খানিকক্ষণ পরে সামলে উঠে চোখ খুলে দেখি যেন একেবারে কিছুই হয়নি। এমনি ভাবে সন্দীপ টেবিলের কাছে বসে গিনিগুলো রুমালে বাঁধছে। অমূল্য আমার পায়ের কাছ থেকে উঠে দাঁড়ালো। ছলছল করছে তার চোখ। সন্দীপ অসংকোচে আমাদের মুখের দিকে চোখ তুলে বললে, ৬,০০০ টাকা। অমূল্য বললে, এত টাকা তো আমাদের দরকার নেই সন্দীপবাবু। হিসেব করে দেখেছি, ৩,৫০০ টাকা হলেই আমাদের এখনকার কাজ উদ্ধার হবে। সন্দীপ বললে, আমাদের কাজ তো কেবলমাত্র এখনকার কাজ নয়, আমাদের যা দরকার তার কি সংখ্যা আছে? অমূল্য বললে, তা হোক, ভবিষ্যতে যা দরকার হবে তার জন্যে আমি দায়ী। আপনি ওই ২,৫০০ টাকা রানী দিদিকে ফিরিয়ে দিন। সন্দীপ আমার মুখের দিকে চাইলে। আমি বলে উঠলুম, না না, ও টাকা আমি ছুঁতেও চাইনি। ও নিয়ে তোমাদের যা খুশি তাই করো। সন্দীপ অমূল্যের দিকে চেয়ে বললে, মেয়েরা যেমন করে দিতে পারে এমন কি পুরুষ পারে? অমূল্য উচ্ছ্বসিত হয়ে বললে, মেয়েরা যে দেবী। সন্দীপ বললে, আমরা পুরুষরা বড়জোর আমাদের শক্তিকে দিতে পারি, মেয়েরা যে আপনাকে দেয়। ওরা আপনার প্রাণের ভিতর থেকে সন্তানকে জন্ম দেয়, পালন করে, বাহির থেকে নয়। এই দানই তো সত্য দান। এই বলে সন্দীপ আমার দিকে চেয়ে বললে, রানী, আজ তুমি যা দিলে, এ যদি কেবলমাত্র টাকা হতো তাহলে আমি এ ছুঁতুম না। তুমি আপনার প্রাণের চেয়ে বড় জিনিস দিয়েছ। মানুষের বোধহয় দুটো বুদ্ধি আছে। আমার একটা বুদ্ধি বুঝতে পারে সন্দীপ আমাকে ভোলাচ্ছে, কিন্তু আমার আর একটা বুদ্ধি ভোলে। সন্দীপের চরিত্র নেই, সন্দীপের শক্তি আছে। সেই জন্যে ও যে মুহূর্তে প্রাণকে জাগিয়ে তোলে সেই মুহূর্তেই মৃত্যুবাণও মারে। দেবতার অক্ষয় তুন ওর হাতে আছে, কিন্তু তুনের মধ্যে দানবের অস্ত্র। সন্দীপের রুমালে সব গিনি ধরছিল না। সে বললে, রানী, তোমার একখানি রুমাল আমাকে দিতে পারো? আমি রুমাল বের করে দিতেই রুমালটি নিয়ে সে মাথায় ঠেকালে। তারপরেই আমার পায়ের কাছে বসে পড়ে আমাকে প্রণাম করে বললে, দেবী, তোমাকে এই প্রণামটি দেবার জন্যেই ছুটে এসেছিলুম। তুমি আমাকে ধাক্কা মেরে ফেলে দিলে। তোমার ওই ধাক্কাই আমার বর। ওই ধাক্কা আমি মাথায় করে নিয়েছি। বলে মাথায় যেখানে লেগেছিল সেইখানটা আমাকে দেখিয়ে দিলে। আমি কি সত্যি ভুল বুঝেছিলুম? সন্দীপ কি ২ হাত বাড়িয়ে দিয়ে তখন আমাকে প্রণাম করতেই এসেছিল? তার মুখে চোখে হঠাৎ যে মত্ততা ফেনিয়ে উঠল, সে তো মনে হলো অমূল্যও দেখতে পেয়েছিল। কিন্তু স্তবগানে সন্দীপ এমন আশ্চর্য সুর লাগাতে জানে যে তর্ক করতে পারিনে। সত্য দেখবার চোখ যেন কোন আফিমের নেশায় বুঝে আসে। সন্দীপকে আমি যে আঘাত করেছি সে আঘাত সে আমাকে দ্বিগুণ করে ফিরিয়ে দিলে। তার মাথার ক্ষত আমার বুকের ভিতরে রক্তপাত করতে লাগলো। সন্দীপের প্রণাম যখন পেলুম, আমার চুরি তখন মহিমান্বিত হয়ে উঠল। টেবিলের উপরকার গিনিগুলি সমস্ত লোক নিন্দাকে, ধর্মবুদ্ধির সমস্ত বেদনাকে উপেক্ষা করে ঝকঝক করে হাসতে লাগলো। আমারই মতো অমূল্যেরও মন ভুলে গেল। ক্ষণকালের জন্যে সন্দীপের প্রতি তার যে শ্রদ্ধা প্রতিরুদ্ধ হয়েছিল সে আবার বাধামুক্ত হয়ে উচ্ছলে উঠল। আমার পূজায় এবং সন্দীপের পূজায় তার হৃদয়ের পুষ্পপাত্রটি পূর্ণ হয়ে গেল। সরল বিশ্বাসের কি স্নিগ্ধ সুধা ভোরবেলাকার শুকতারার আলোটির মতো তার চোখ থেকে বিকীর্ণ হতে লাগল। আমি পূজা দিলেম, আমি পূজা পেলেম। আমার পাপ জ্যোতির্ময় হয়ে উঠল।
অমূল্য আমার মুখের দিকে তাকিয়ে হাত জোড় করে বললে, বন্দে মাতরম। কিন্তু স্তবের বাণী তো সবসময় শুনতে পাইনি। নিজের মনের ভিতর থেকে নিজের পরে নিজের শ্রদ্ধাকে বাঁচিয়ে রাখবার সম্বল আমার যে কিছুই নেই। আমার শোবার ঘরে ঢুকতে পারিনে। সেই লোহার সিন্দুক আমার দিকে ভ্রূকুটি করে থাকে। আমাদের পালঙ্ক আমার দিকে যেন একটা নিষেধের হাত বাড়ায়। আপনার ভিতরে আপনার এই অপমান থেকে ছুটে পালাতে ইচ্ছে করে। কেবলই মনে হয় সন্দীপের কাছে গিয়ে আপনার স্তব শুনি গে। আমার অতল স্পর্শ গ্লানির গহ্বর থেকে জগতে সেই একটুমাত্র পূজার বেদী জেগে আছে। সেখানে থেকে যেখানেই পা বাড়াই সেখানেই শূন্য। তাই দিন রাত্রি ওই বেদী আঁকড়ে পড়ে থাকতে চাই। স্তব চাই, স্তব চাই। দিন রাত্রি স্তব চাই। ওই মদের পেয়ালা একটুমাত্র খালি হতে থাকলেই আমি আর বাঁচি নে। তাই সমস্ত দিনই সন্দীপের কাছে গিয়ে তার কথা শোনবার জন্যে আমার প্রাণ কাঁদছে। আমার অস্তিত্বের মূল্যটুকু পাবার জন্যে আজ পৃথিবীর মধ্যে সন্দীপকে আমার এত দরকার। আমার স্বামী দুপুরবেলা যখন খেতে আসেন, আমি তার সামনে বসতে পারিনি। অথচ না বসাটা এতই বেশি লজ্জা যে সেও আমি পারিনে। আমি তার একটু পিছনের দিকে এমন করে বসি যে তার সঙ্গে আমার মুখোমুখি ঘটে না। সেদিন তেমনি করে বসে আছি। তিনি খাচ্ছেন। এমন সময় মেজোরানী এসে বসলেন। বললেন, ঠাকুরপো, তুমি ওইসব ডাকাতির শাসানি চিঠি হেসিয়ে উড়িয়ে দাও। কিন্তু আমার ভয় হয়। আমাদের এবারকার প্রণামীর টাকাটা তুমি এখনো ব্যাংকে পাঠিয়ে দাওনি? আমার স্বামী বললেন, না, সময় পাইনি। মেজোরানী বললেন, দেখো ভাই, তুমি বড় অসাবধান। ও টাকাটা। স্বামী হেসে বললেন, সে যে আমার শোবার ঘরের পাশের ঘরে লোহার সিন্দুকে আছে। যদি সেখান থেকে নেয়, বলা যায় কি? আমার ও ঘরেও যদি চোর ঢোকে, তাহলে কোন দিন তোমাকেও চুরি হতে পারে। ওগো, আমাকে কেউ নেবে না। ভয় নেই তোমার। নেবার মতো জিনিস তোমার আপনার ঘরেই আছে। না ভাই, ঠাট্টা না। তুমি ঘরে টাকাটা রেখো না। সদর খাজনা চালান যেতে আর দিন পাঁচেক আছে। সেই সঙ্গেই ও টাকাটা আমি কলকাতার ব্যাংকে পাঠিয়ে দেব। দেখো ভাই, ভুলে বসো না। তোমার যেরকম ভোলা মন, কিছুই বলা যায় না। এ ঘর থেকে যদি টাকা চুরি যায়, তাহলে আমারই টাকা চুরি যাবে। তোমার কেন যাবে বউরানী? ঠাকুরপো, তোমার ওইসব কথা শুনলে আমার গায়ে জ্বর আসে। আমি কি আমার তোমার ভেদ করে কথা করছি? তোমারই যদি চুরি যায়, সে কি আমাকে বাঁচবে না? পোড়া বিধাতা সব কেড়ে নিয়ে আমার যে লক্ষণ দেওরটি রেখেছেন, তার মূল্য বুঝি আমি বুঝিনে। আমি ভাই তোমাদের বড় রানীর মতো দিনরাত্রি দেবতা নিয়ে ভুলে থাকতে পারিনি। দেবতা আমাকে যা দিয়েছেন, সেই আমার দেবতার চেয়েও বেশি। দিল ছোট রানী, তুই যে একেবারে কাঠের পুতুলের মতো চুপ করে রইলি। জানো ভাই ঠাকুরপো, ছোট রানী মনে ভাবে আমি তোমাকে খোসামত করি। তা তেমন দায়ে পড়লে খোসামদি করতে হতো। কিন্তু তুমি কি আমাদের তেমনি দেওর যে খোসামদের অপেক্ষা রাখো? যদিও হতে ওই মাধব চক্রবর্তীর মতো, তাহলে আমাদের বড় রানীরও দেবসেবা আজ ঘুচে যেত। আধ পয়সাটির জন্যে তোমার হাতে পায়ে ধরাধরি করেই দিন কাটে। তাও বলি, তাহলে ওর উপকার হতো। বানিয়ে বানিয়ে তোমার নিন্দে করবার এত সময় পেত না। এমনি করে মেজোরানী অনর্গল বকে যেতে লাগলেন। তারই মাঝে মাঝে ছেঁচকিটা, ঘন্টটা, চিংড়ি মাছের মুড়োটার প্রতিও ঠাকুরপোর মনোযোগ আকর্ষণ করা চলতে থাকলো। আমার তখন মাথা ঘুরছে। আর তো সময় নেই। এখনই একটা উপায় করতে হবে। কি হতে পারে? কি করা যেতে পারে? এই কথা যখন বারবার মনে জিজ্ঞাসা করছি,
তখন মেজরানির বকুনি আমার কাছে অত্যন্ত অসহ্য বোধ হতে লাগলো। বিশেষত আমি জানি মেজরানির চোখে কিছুই এড়ায় না। তিনি ক্ষণে ক্ষণে আমার মুখের দিকে চাচ্ছিলেন। কি দেখছিলেন জানি নে। কিন্তু আমার মনে হচ্ছিল আমার মুখে সমস্ত কথাই যেন স্পষ্ট ধরা পড়ছিল। দুঃসাহসের অন্ত নেই। আমি যেন নিতান্ত সহজ কৌতুকে হেসে উঠলুম। বলে উঠলুম, আসল কথা, আমার পরেই মেজরানীর যত অবিশ্বাস। চোর ডাকাত সমস্ত বাজে কথা। মেজরানী মুচকে হেসে বললেন, তা ঠিক বলেছিস লো। মেয়ে মানুষের চুরি বড় সর্বনেশে। তা আমার কাছে ধরা পড়তেই হবে। আমি তো আর পুরুষ মানুষ নই। আমাকে ভোলাবি কি দিয়ে? আমি বললুম, তোমার মনে এতই যদি ভয় থাকে, তবে আমার যা কিছু আছে তোমার কাছে না হয় জামিন রাখি। যদি কিছু লোকসান করি তো কেটে নিও। মেজরানী হেসে বললেন, শোনো একবার, এমন লোকসান আছে যা ইহকাল পরকালে জামিন দিয়ে উদ্ধার হয় না। আমাদের এই কথাবার্তার মধ্যে আমার স্বামী একটি কথাও বললেন না। তাঁর খাওয়া হয়ে যেতেই তিনি বাইরে চলে গেলেন। আজকাল তিনি আর বিশ্রাম করতে আমাদের ঘরের মধ্যে বসেন না। আমার অধিকাংশ দামি গয়না ছিল খাজাঞ্চির জিম্মায়। তবু আমার নিজের কাছে যা ছিল তার দাম ৩০-৩৫ হাজার টাকার কম হবে না। আমি সেই গয়নার বাক্স নিয়ে মেজরানীর কাছে খুলে দিলুম। বললুম, মেজরানী, আমার এই গয়না রইল তোমার কাছে। এখন থেকে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। মেজরানী গালে হাত দিয়ে বললেন, ও মা, তুই যে অবাক করলি! তুই কি সত্যি ভাবিস তুই আমার টাকা চুরি করবি? এই ভয়ে রাত্রে আমার ঘুম হচ্ছে না। আমি বললুম, ভয় করতেই বা দোষ কি? সংসারে কে কাকে চেনে বলো, মেজরানী? মেজরানী বললেন, তাই আমাকে বিশ্বাস করে শিক্ষা দিতে এসেছো বুঝি? আমার নিজের গয়না কোথায় রাখি ঠিক নেই। তোমার গয়না পাহারা দিয়ে আমি মরি আর কি। তোমার ও গয়না তুমি নিয়ে যাও ভাই। মেজরানীর কাছ থেকে চলে এসেই বাইরের বৈঠকখানা ঘরে অমূল্যকে ডেকে পাঠালুম। অমূল্যর সঙ্গে সঙ্গে দেখি সন্দীপ এসে উপস্থিত। আমার তখন দেরি করবার সময় ছিল না। আমি সন্দীপকে বললুম, অমূল্যর সঙ্গে আমার একটু বিশেষ কথা আছে, আপনাকে একবার। সন্দীপ কাষ্ঠ হাসি হেসে বললে, অমূল্যকে আমার থেকে আলাদা করে দেখো নাকি? তুমি যদি আমার কাছ থেকে ওকে ভাঙিয়ে নিতে চাও, তাহলে আমি ওকে ঠেকিয়ে রাখতে পারবো না। আমি এ কথার কোনো উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। সন্দীপ বললে, আচ্ছা বেশ, অমূল্যর সঙ্গে তোমার বিশেষ কথা শেষ করে নিয়ে তারপরে আমার সঙ্গেও একটু বিশেষ কথা কবার অবসর দিতে হবে কিন্তু, নইলে আমার হার হবে। আমি সব মানতে পারি, হার মানতে পারিনি। আমার ভাগ সকলের ভাগের বেশি। এই নিয়ে চিরজীবন বিধাতার সঙ্গে লড়ছি। বিধাতাকে হারাবো, আমি হারবো না। তীব্র কটাক্ষে অমূল্যকে আঘাত করে সন্দীপ ঘর থেকে বেরিয়ে গেল। অমূল্যকে বললুম, লক্ষ্মী ভাই আমার, তোমাকে একটি কাজ করে দিতে হবে। সে বললে, তুমি যা বলবে আমি প্রাণ দিয়ে করব দিদি। শালের ভিতর থেকে গয়নার বাক্স বের করে তার সামনে রেখে বললুম, আমার এই গয়না বন্ধক দিয়ে হোক বিক্রি করে হোক আমাকে ৬,০০০ টাকা যত শীঘ্র পারো এনে দিতে হবে। অমূল্য ব্যথিত হয়ে বলে উঠল, না দিদি, না, গয়না বিক্রি বন্ধক না, আমি তোমাকে ৬,০০০ টাকা এনে দেব। আমি বিরক্ত হয়ে বললুম, ওসব কথা রাখো, আমার আর একটুও সময় নেই। এই নিয়ে যাও গয়নার বাক্স, আজ রাত্রের ট্রেনেই কলকাতায় যাও। পরশুর মধ্যে ৬,০০০ টাকা আমাকে এনে দিতে হবে। অমূল্য বাক্সের ভিতর থেকে হীরের চিকটা আলতো করে ধরে আবার বিষণ্ণ মুখে রেখে দিলে। আমি বললুম, এইসব হীরের গয়না ঠিক দামে সহজে বিক্রি হবে না।
সেই জন্যে আমি তোমাকে যে গয়না দিচ্ছি এর দাম ৩০,০০০-এরও বেশি হবে। এ সবই যদি যায় সেও ভালো। কিন্তু ৬,০০০ আমার নিশ্চয়ই চাই। অমূল্য বললে, দেখো দিদি, তোমার কাছ থেকে এই যে ৬,০০০ নিয়েছেন সন্দীপবাবু, এর জন্যে আমি তাঁর সঙ্গে ঝগড়া করেছি। বলতে পারিনে, এ কি লজ্জা! সন্দীপবাবু বলেন, দেশের জন্যে লজ্জা বিসর্জন করতে হবে। তা হয়তো হবে, কিন্তু এ যেন একটু আলাদা কথা। দেশের জন্যে মরতে ভয় করিনি, মারতে দয়া করিনি। এই শক্তি পেয়েছি, কিন্তু তোমার হাত থেকে এই টাকা নেওয়ার গ্লানি কিছুতে মন থেকে তাড়াতে পারছি নে। এইখানে সন্দীপবাবু আমার চেয়ে অনেক শক্ত। ওর এক তিলও ক্ষোভ নেই। উনি বলেন, টাকা যার বাক্সে ছিল, টাকা যে সত্যি তারই, এই মোহটা কাটানো চাই। নইলে বন্দে মাতারাম মন্ত্র কিসের? বলতে বলতে অমূল্য উৎসাহিত হয়ে উঠতে লাগলো। আমাকে শ্রোতা পেলে ওর এইসব কথা বলবার উৎসাহ আরো বেড়ে যায়। ও বলতে লাগলো, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মাকে তো কেউ মারতে পারে না। কাউকে বধ করা ও একটা কথা মাত্র। টাকা হরণ করাও সেই রকম একটা কথা। টাকা কার? ওকে কেউ সৃষ্টি করে না। ওকে কেউ সঙ্গে নিয়ে যায় না। ও তো কারো আত্মার অঙ্গ নয়। ও আজ আমার, কাল আমার ছেলের, আর একদিন আমার মহাজনের। সেই চঞ্চল টাকা যখন তত্ত্বত কারোই নয়, তখন তোমার অকর্মণ্য ছেলের হাতে না পড়ে দেশ সেবকের সেবায় যদি লাগে, তাহলে তাকে নিন্দা করলেই সে কি নিন্দিত হবে? সন্দীপের মুখের কথা যখন এই বালকের মুখে শুনি, তখন ভয়ে আমার বুক কাঁপতে থাকে। যারা সাপুড়ে তারা বাঁশি বাজিয়ে সাপ নিয়ে খেলুক। মরতে যদি হয় তারা জেনে শুনে মরুক। কিন্তু আহা! এরা যে কাঁচা। সমস্ত বিশ্বের আশীর্বাদ এদের যে নিয়ত রক্ষা করতে চাই। এরা সাপকে সাপ না জেনে হাসতে হাসতে তার সঙ্গে খেলা করতে যখন হাত বাড়ায়, তখন স্পষ্ট বুঝতে পারি এই সাপটা কি ভয়ঙ্কর অভিশাপ। সন্দীপ ঠিকই বুঝেছে, আমি নিজে তার হাতে মরতে পারি, কিন্তু এই ছেলেটিকে তার হাত থেকে ভাঙিয়ে নিয়ে আমি বাঁচাবো। আমি একটু হেসে অমূল্যকে বললুম, তোমাদের দেশসেবকের সেবার জন্যেও টাকার দরকার আছে বুঝি? অমূল্য সগর্বে মাথা তুলে বললে, আছে বৈকি। তারাই যে আমাদের রাজা। দারিদ্র্যে তাদের শক্তি ক্ষয় হয়। আপনি জানেন, সন্দীপবাবুকে ফার্স্ট ক্লাস ছাড়া অন্য গাড়িতে কখনো চড়তে দিই না। রাজভোগে তিনি কখনো লেশমাত্র সংকুচিত হন না। তার এই মর্যাদা তাকে রাখতে হয় তার নিজের জন্যে নয়, আমাদের সকলের জন্যে। সন্দীপবাবু বলেন, সংসারে যারা ঈশ্বর, ঐশ্বর্যের সম্মোহনী হচ্ছে তাদের সবচেয়ে বড় অস্ত্র। দারিদ্র্য ব্রত গ্রহণ করা তাদের পক্ষে দুঃখ গ্রহণ করা নয়, সে হচ্ছে আত্মঘাত। এমন সময় নিঃশব্দে সন্দীপ হঠাৎ ঘরের মধ্যে ঢুকে পড়ল। আমি তাড়াতাড়ি আমার গয়নার বাক্সের উপর শাল চাপা দিলুম। সন্দীপ বাঁকা সুরে জিজ্ঞাসা করলে, অমূল্যের সঙ্গে তোমার বিশেষ কথা বলার পালা এখনো ফুরোয়নি বুঝি? অমূল্য একটু লজ্জিত হয়ে বললে, না, আমাদের কথা হয়ে গেছে, বিশেষ কিছু না। আমি বললুম, না অমূল্য, এখনো হয়নি। সন্দীপ বললে, তাহলে দ্বিতীয়বার সন্দীপের প্রস্থান? আমি বললুম, হ্যাঁ। তাহলে সন্দীপ কুমারের পুনঃপ্রবেশ? সে আজ নয়, আমার সময় হবে না। সন্দীপের চোখ দুটো জ্বলে উঠল। বললে, কেবল বিশেষ কাজেরই সময় আছে, আর সময় নষ্ট করবার সময় নেই। ঈর্ষা, প্রবল যেখানে দুর্বল সেখানে অবলা আপনার জয়ডঙ্কা না বাজিয়ে থাকতে পারে কি? আমি তাই খুব দৃঢ় স্বরেই বললুম, না, আমার সময় নেই। সন্দীপ মুখ কালি করে চলে গেল। অমূল্য কিছু উদ্বিগ্ন হয়ে বললে, রানী দিদি, সন্দীপবাবু বিরক্ত হয়েছেন। আমি তেজের সঙ্গে বললুম, বিরক্ত হবার ওর কারণও নেই, অধিকারও নেই। একটি কথা তোমাকে বলে রাখি অমূল্য,
আমার এই গয়না বিক্রির কথা তুমি প্রাণান্তেও সন্দীপবাবুকে বলতে পারবে না। অমূল্য বললে, না, বলবো না। তাহলে আর দেরি করো না। আজ রাত্রের গাড়িতেই তুমি চলে যাও। এই বলে অমূল্যর সঙ্গে সঙ্গেই আমি ঘর থেকে বেরিয়ে এলুম। বাইরে এসে দেখি বারান্দায় সন্দীপ দাঁড়িয়ে আছে। বুঝলুম এখনই সে অমূল্যকে ধরবে। সেইটে বাঁচাবার জন্যে তাকে ডাকতে হলো। সন্দীপবাবু, কি বলতে চাচ্ছিলেন? আমার কথা তো বিশেষ কথা নয়, কেবল বাজে কথা। সময় যখন নেই তখন। আমি বললুম, আছে সময়। অমূল্য চলে গেল। ঘরে ঢুকেই সন্দীপ বললে, অমূল্যর হাতে একটা কি বাক্স দিলে? ওটা কিসের বাক্স? বাক্সটা সন্দীপের চোখ এড়াতে পারেনি। আমি একটু শক্ত করেই বললুম, আপনাকে যদি বলবার হতো তাহলে আপনার সামনেই দিতুম। তুমি কি ভাবছো অমূল্য আমাকে বলবে না? না, বলবে না। সন্দীপের রাগ আর চাপা রইল না। একেবারে আগুন হয়ে উঠে বললে, তুমি মনে করছো তুমি আমার উপর প্রভুত্ব করবে? পারবে না। ওই অমূল্য, ওকে যদি আমার পায়ের তলায় মারিয়ে দিই তাহলে সেই ওর সুখের মরণ হয়। ওকে তুমি তোমার পদানত করবে, আমি থাকতে সে হবে না। দুর্বল, দুর্বল। এতদিন পরে সন্দীপ বুঝতে পেরেছে ও আমার কাছে দুর্বল। তাই হঠাৎ এই অসংযত রাগ। ও বুঝতে পেরেছে আমার যে শক্তি আছে তার সঙ্গে জোর জবরদস্তি খাটবে না। আমার কটাক্ষের ঘায়ে ওর দুর্গের প্রাচীর আমি ভেঙে দিতে পারি। সেই জন্যেই আজ এই আস্ফালন। আমি একটা কথা না বলে একটুখানি কেবল হাসলুম। এতদিন পরে আমি ওর উপরের কোঠায় এসে দাঁড়িয়েছি। আমার এই জায়গাটুকু যেন না হারাই, যেন না নাবি। আমার দুর্গতির মধ্যেও যেন আমার মান একটু থাকে। সন্দীপ বললে, আমি জানি তোমার ও বাক্স গয়নার বাক্স। আমি বললুম, আপনি যেমন খুশি আন্দাজ করুন, আমি বলবো না। তুমি অমূল্যকে আমার চেয়ে বেশি বিশ্বাস করো? জানো ওই বালক আমার ছায়ার ছায়া, আমার প্রতিধ্বনির প্রতিধ্বনি। আমার পাশ থেকে সরে গেলে ও কিছুই নয়। যেখানে ও আপনার প্রতিধ্বনি নয় সেইখানে ও অমূল্য। সেইখানে আমি ওকে আপনার প্রতিধ্বনির চেয়ে বেশি বিশ্বাস করি। মায়ের পূজা প্রতিষ্ঠার জন্য তোমার সমস্ত গয়না আমাকে দিতে প্রতিশ্রুত আছো, সে কথা ভুললে চলবে না। সে তোমার দেওয়াই হয়ে গেছে। দেবতা যদি আমার কোনো গয়না বাকি রাখেন তাহলে সেই গয়না দেবতাকে দেব। আমার যে গয়না চুরি যায় সে গয়না দেব কেমন করে? দেখো, তুমি আমার কাছ থেকে অমন করে ফসকে যাবার চেষ্টা করো না। এখন আমার কাজ আছে, সেই কাজ আগে হয়ে যাক। তারপরে তোমাদের ওই মেয়েলি ছলাকলা বিস্তারের সময় হবে। তখন সেই লীলায় আমিও যোগ দেব। যে মুহূর্তে আমি আমার স্বামীর টাকা চুরি করে সন্দীপের হাতে দিয়েছি সেই মুহূর্ত থেকেই আমাদের সম্বন্ধের ভিতরকার সুরটুকু চলে গেছে। কেবলই যে আমারই সমস্ত মূল্য ঘুচিয়ে দিয়ে আমি কানা করার মতো সস্তা হয়ে গেছি তা নয়। আমার পরে সন্দীপেরও শক্তি ভালো করে খেলাবার আর জায়গা পাচ্ছে না। মুঠোর মধ্যে যা এসে পড়ে তার উপর আর তীর মারা চলে না। সেই জন্য সন্দীপের আজ আর সেই বীরের মূর্তি নেই। ওর কথার মধ্যে কলহের কর্কশ ইতর আওয়াজ লাগছে। সন্দীপ আমার মুখের উপর তার উজ্জ্বল চোখ দুটো তুলে বসে রইল। দেখতে দেখতে তার চোখ যেন মধ্যাহ্ন আকাশে তৃষ্ণার মতো জ্বলে উঠতে লাগলো। তার পা দুই একবার চঞ্চল হয়ে উঠল। বুঝতে পারলুম সে উঠি উঠি করছে। এখনই সে উঠে এসে আমাকে চেপে ধরবে। আমার বুকের ভিতরে দুলতে লাগলো। সমস্ত শরীরের শির দপদপ করছে। কানের মধ্যে রক্ত ঝাঁ ঝাঁ করছে। বুঝলুম আর একটু বসে থাকলে আমি আর উঠতে পারবো না। প্রাণপণ শক্তিতে আপনাকে চৌকি থেকে ছিঁড়ে নিয়ে উঠেই দরজার দিকে ছুটলুম। সন্দীপের রুদ্ধ প্রায় কণ্ঠের মধ্যে থেকে গুমড়ে উঠল, কোথায় পালাও রানী?
পরক্ষণেই সে লাফ দিয়ে উঠে আমাকে ধরতে এলো। এমন সময় বাইরে জুতোর শব্দ শোনা যেতেই সন্দীপ তাড়াতাড়ি চৌকিতে ফিরে বসলো। আমি বইয়ের শেলফের দিকে মুখ করে বইগুলোর নামের দিকে তাকিয়ে রইল। আমার স্বামী ঘরে ঢোকবা মাত্রই সন্দীপ বলে উঠল, ওহে নিখিল, তোমার সেলফে ব্রাউনিং নেই? আমি মক্ষীরানীকে আমাদের সেই কলেজ ক্লাবের কথা বলছিলুম। মনে আছে তো ব্রাউনিং এর সেই কবিতাটা? তর্জমা নিয়ে আমাদের চারজনের মধ্যে লড়াই। বলো কি মনে নেই? এই যে, she should never have looked at me. If she meant I should not love her, there are plenty men you call such. I suppose she may discover all her soul too, if she pleases, and yet live much as she found them. But I'm not so, and she knew it when she fixed me, glancing round them. আমি হিচড়ে মিচড়ে তার একটা বাংলা করেছিলুম, কিন্তু সেটা এমন হলো না। গৌরজন যাহে আনন্দে করিবে পান, সুধা নিরবধি। একসময়ে ঠাউরে ছিলুম, কবি হলেম বুঝি। আর দেরি নেই, বিধাতা দয়া করে আমার সে ভাড়া কাটিয়ে দিলেন। কিন্তু আমাদের দক্ষিণাচরণ, সে যদি আজ নিমক মহলের ইন্সপেক্টর না হতো তাহলে নিশ্চয়ই কবি হতে পারত। সে খাসা তর্জমাটি করেছিল। পরে মনে হয় ঠিক যেন বাংলা ভাষা পড়ছি। যে দেশ জিওগ্রাফিতে নেই এমন কোনো দেশের ভাষা নয়। আমায় ভালোবাসবে না সে, এই যদি তার ছিল জানা, তবে কি তার উচিত ছিল আমার পানে দৃষ্টিহানা? তেমন তেমন অনেক মানুষ আছে তো এই ধরাধামে, যদি চ ভাই আমি তাদের গণি নেকো মানুষ নামে। যাদের কাছে সে যদি তার খুলে দিত প্রাণের ঢাকা, তবু তারা রইত খাড়া, যেমন ছিল তেমনি ফাঁকা। আমি তো নই তাদের মতন, সে কথা সে জানত মনে, যখন মোরে বাঁধল ধরে, বিদ্ধ করে নয়ন কোণে। না মক্ষীরানী, তুমি মিথ্যে খুঁজছ। নিখিল বিবাহের পর থেকে কবিতা পড়া একেবারে ছেড়ে দিয়েছে। বোধহয় ওর আর দরকার হয় না। আমি ছেড়ে দিয়েছিলুম কাজের তাড়াই, কিন্তু বোধ হচ্ছে যেন কাব্যজড়ম মনুষ্য নাং আমাকে ধরবে ধরবে করছে। আমার স্বামী বললেন, আমি তোমাকে সতর্ক করে দিতে এসেছি সন্দীপ। সন্দীপ বললে, কাব্যজড় সম্বন্ধে? স্বামী ঠাট্টায় যোগ না দিয়ে বললেন, কিছুদিন ধরে ঢাকা থেকে মৌলবি আনাগোনা করতে আরম্ভ করেছে। এ অঞ্চলের মুসলমানদের ভিতরে ভিতরে খেপিয়ে তোলবার উদ্যোগ চলেছে। তোমার উপর ওরা বিরক্ত হয়ে আছে। হঠাৎ একটা কিছু উৎপাত করতে পারে। পালাতে পরামর্শ দাও নাকি? আমি খবর দিতে এসেছি, পরামর্শ দিতে চাইনি। আমি যদি এখনকার জমিদার হতুম, তাহলে ভাবনার কথা হতো মুসলমানদেরই, আমার নয়। তুমি আমাকেই উদ্বিগ্ন করে না তুলে ওদের দিকে যদি একটু উদ্বেগের চাপ দাও, তাহলে সেটা তোমার এবং আমার উভয়েরই যোগ্য হয়। জানো, তোমার দুর্বলতায় পাশের জমিদারদের পর্যন্ত তুমি দুর্বল করে তুলেছ। সন্দীপ, আমি তোমাকে পরামর্শ দিইনি, তুমিও আমাকে পরামর্শ না দিলে চলতো। ওটা বৃথা হচ্ছে। আর একটি কথা আমার বলবার আছে। তোমরা কিছুদিন থেকে দলবল নিয়ে আমার প্রজাদের পরে ভিতরে ভিতরে উৎপাত করছো। আর চলবে না। এখন তোমাকে আমার এলাকা ছেড়ে চলে যেতে হবে। মুসলমানের ভয়ে? না, আরো কোনো ভয় আছে? এমন ভয় আছে যে ভয় না থাকায় কাপুরুষতা। আমি সেই ভয় থেকেই বলছি, তোমাকে যেতে হবে সন্দীপ। আর দিন পাঁচেক পরে আমি কলকাতায় যাচ্ছি। সেই সময় তোমার আমার সঙ্গে যাওয়া চাই। আমাদের কলকাতার বাড়িতে থাকতে পারো, তাতে কোনো বাধা নেই। আচ্ছা, 5 দিন ভাববার সময় পাওয়া গেল। ইতিমধ্যে মক্ষীরানী, তোমার মৌচাক থেকে বিদায় হবার গুঞ্জন গান করে নেওয়া যাক। হে আধুনিক বাংলার কবি, খোলো তোমার দ্বার, তোমার বাণী লুঠ করে নিই। ছুরি তোমারই,
তুমি আমারই গানকে তোমার গান করেছ। না হয় নাম তোমার হলো, কিন্তু গান আমার। এই বলে তার বেসুরো ঘেঁষা মোটা ভাঙা গলায় ভৈরবীতে গান ধরলে। মধু ঋতু নিত্য হয়ে রইল তোমার মধুর দেশে, যাওয়া আসার কান্না হাসি হাওয়ায় সে তা বেড়াই ভেসে। যার যে জনা সেই শুধু যাই, ফুল ফোটা তো ফুরোই না হয়, ঝরবে যে ফুল সেই কেবলই ঝরে পড়ে বেলা শেষে। যখন আমি ছিলেম কাছে তখন কত দিয়েছি গান, এখন আমার দূরে যাওয়া এরও কি গো নাই কোনো দান। পুষ্পবনের ছায়ায় ঢেকে এই আশা তাই গেলেম রেখে, আগুন ভরা ফাগুনকে তোর কাঁদায় যেন আশার এসে। সাহসের অন্ত নেই, সে সাহসের কোনো আবরণও নেই, একেবারে আগুনের মতো নগ্ন। তাকে বাধা দেওয়ার সময় পাওয়া যায় না, তাকে নিষেধ করা যেন বজ্রকে নিষেধ করা। বিদ্যুৎ সে নিষেধ হেসে উড়িয়ে দেয়। আমি বাইরে বেরিয়ে এলুম। বাড়ির ভিতরের দিকে যখন চলে যাচ্ছি হঠাৎ দেখি অমূল্য কোথা থেকে এসে আমার সামনে দাঁড়ালো। বললে, রানী দিদি, তুমি কিছু ভেবো না, আমি চললুম, কিছুতেই নিষ্ফল হয়ে ফিরব না। আমি তার নিষ্ঠাপূর্ণ তরুণ মুখের দিকে চেয়ে বললুম, অমূল্য, নিজের জন্য ভাববো না, যেন তোমাদের জন্যে ভাবতে পারি। অমূল্য চলে যাচ্ছিল। আমি তাকে ডেকে জিজ্ঞাসা করলুম, অমূল্য, তোমার মা আছেন? আছেন। বোন? নেই। আমি মায়ের একমাত্র ছেলে। বাবা আমার অল্প বয়সে মারা গেছেন। যাও তুমি, তোমার মায়ের কাছে ফিরে যাও অমূল্য। দিদি, আমি যে এখানে আমার মাকেও দেখছি, আমার বোনকেও দেখছি। আমি বললুম, অমূল্য, আজ রাত্রে যাবার আগে তুমি এখান থেকে খেয়ে যেও। সে বললে, সময় হবে না দিদি রানী, তোমার প্রসাদ আমার সঙ্গে দিও, আমি নিয়ে যাব। তুমি কি খেতে ভালোবাসো অমূল্য? মায়ের কাছে থাকলে পৌষে পেট ভরে পিঠে খেতুম, ফিরে এসে তোমার হাতের পিঠে খাবো দিদি রানী।